রান। বিসমিল্লাহির রহমানির রহিম। গত সপ্তাহে আমরা কমপ্লিটিং সেন্টেন্সের কন্ডিশনাল সেন্টেন্সগুলো আলোচনার মাধ্যমে 3টা কন্ডিশনাল সেন্টেন্স বুঝতে পেরেছিলাম। আজকে আমরা কন্ডিশনাল সেন্টেন্সের বাকি অংশগুলো আলোচনা করব এবং তোমাদের আজকের কাজ হলো প্রথমে খাতা কলম নিয়ে বসা, কারণ আমরা আজকে একটু দ্রুত যাওয়ার চেষ্টা করব, কারণ আমাদের কমপ্লিটিং সেন্টেন্স আজকে মোটামুটি শেষ করব। তোমাদের কাজ হলো কন্ডিশনাল সেন্টেন্সে যে রুলগুলো সম্বন্ধে সমস্যা থাকবে সেগুলো নোট ডাউন করে রাখবা এবং পরে আমাকে জানাবা, যাতে আমি তোমাদেরকে আবার পরে বিশ্লেষণমূলক একটা ক্লাস নিতে পারি। আজকে তাহলে আমরা দেখি আমাদের ক্লাসের টপিক সম্বন্ধে। কন্ডিশনাল সেন্টেন্স সম্বন্ধে যে তোমাদের আলোচনা হয়েছিল, আজকে আমরা আলোচনা করব রুলগুলা, যে বাকি রুলগুলো আছে এগুলো নিয়ে। আচ্ছা, তার আগে একটু বলে নিই, আমাদের গত ক্লাসে তোমাদের হোমওয়ার্ক দেওয়া ছিল। হোমওয়ার্ক সম্বন্ধে যে কে কে কমপ্লিট করছো, আশা করি তোমাদের ফিজিক্যাল এক্সারসাইজ কম্পোজিশনটা তোমরা কমপ্লিট করছো এবং অ্যাপ্লিকেশন ছিল ফর সেটিং এ ডিবেটিং ক্লাব। তো এটা যদি হয়ে যায়, আমরা আজকে আবার নতুন হোমওয়ার্ক চেষ্টা করব। হোমওয়ার্ক সম্বন্ধে যাতে ভালোভাবে লিখে নিতে পারো, তোমরা রেডি থেকো। আজকে তাহলে আমাদের প্রথম রুলটা দেখা যাক। ওকে, আমাদের প্রথম রুল হলো আজকে অ্যাজ বা সিন্স এবং বিকজ। তাহলে অ্যাজ সিন্সের অর্থ দাঁড়ায় যেহেতু, এবং বিকজ অর্থ কারণ। তাহলে আমরা একটু স্ট্রাকচারটা দেখে নিই। অ্যাজ সিন্স বা বিকজের পরে সবসময় একটা কারণ বাচক ক্লজ থাকবে, তার মানে রিজন ক্লজ থাকবে, এবং একটা ক্লজ থাকবে যেটার মাধ্যমে ফলাফল প্রকাশিত হবে, সেটাকে আমরা বলবো রেজাল্ট ক্লজ। আবার দ্বিতীয় আরেকটি স্ট্রাকচার এটারই একটু ঘুরিয়ে আসতে পারে, সেটা ক্ষেত্রে দেখা যাচ্ছে রেজাল্ট ক্লজটা আগে চলে আসবে, এটা লাস্টে ছিল, এখানে থাকলো ফার্স্ট। তাহলে রেজাল্ট ক্লজ আসবে প্রথমে, এরপরে আমাদের আসবে অ্যাজ সিন্স বা বিকজ, এবং লাস্টে ওয়ান হয়ে যাবে তখন রিজন ক্লজ। আমরা এক্সাম্পলটা দেখি ভালো করে। আমাদের সেন্টেন্স আছে অ্যাজ বা সিন্স ইউ হ্যাভ এ লট অফ মানি, যেহেতু তোমার অনেক টাকা আছে, ইউ ক্যান বাই এ কার, তার মানে তুমি একটা কার কিনতে পারো। যেহেতু তোমার অনেক টাকা আছে, তুমি একটা কার কিনতে পারো। তার মানে আমরা প্রথমে দেখলাম যে স্ট্রাকচার অনুযায়ী অ্যাজ সিন্স বিকজ আছে, এরপরে আমাদের রিজন ক্লজ, তার মানে কারণটা কি? কারণ হলো তোমার অনেক টাকা আছে, আর এর ফলে তুমি কি করতে পারবা? এর ফলে তুমি একটি কার কিনতে পারবা। তাহলে এটা হচ্ছে আমাদের প্রথম রুল আজকের, এবং এই রুলটা সম্বন্ধে মোটামুটি আমাদের আইডিয়া ক্লিয়ার হলো। আমরা এবার দেখবো 2 নম্বর রুলটা। আমি আগেই বলেছি আজকে একটু আমরা দ্রুত যাওয়ার চেষ্টা করব, তো সবাই আজকে একটু খাতা কলম নিয়ে মোটামুটি রেডি থাকবা, যাতে কোনো সমস্যা হলে সেটা নোট ডাউন করে রাখবা, যাতে আমি পরে আবার আলোচনা করতে পারি। ওকে, আজকে আমাদের 2 নম্বর রুল হলো সিন্স। সিন্স এখানে অর্থটা এমন দাঁড়ায়, কোনো নির্দিষ্ট ঘটনার পর থেকে শুরু হতে পারে, আবার হতে, কোনো নির্দিষ্ট ঘটনার পর হতে। তাহলে আমরা নির্দিষ্ট ঘটনা সম্বন্ধে এই বিষয়টা মাথায় রাখবো, যে সিন্স এখানে থাকবে অবশ্যই একটা নির্দিষ্ট ঘটনা উল্লেখ থাকবে। তাহলে আমাদের স্ট্রাকচারটা প্রথমে দেখি। স্ট্রাকচার থাকবে সিন্সের বাম পাশে, আমি সিন্স গুলো রেড কালার করে দিচ্ছি যাতে চোখে পড়ে ভালোভাবে। তো সিন্সের বাম পাশে আছে প্রেজেন্ট টেন্স, মানে প্রেজেন্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, হোয়াটএভার যেটাই থাকুক। তাহলে সিন্সের পরে আমাদের চলে আসবে পাস্ট ইনডিফিনাইট টেন্স। তাহলে আমাদের দেখতে হবে প্রথমে যদি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স বা প্রেজেন্ট টেন্স, এরপরে সিন্স থাকে, বাকি অংশ আসবে আমাদের পাস্ট ইনডিফিনাইট। এরপরে সিন্সের বাম পাশে পাস্ট টেন্স যদি থাকে, বা পাস্ট টেন্সের পরে যদি সিন্স থাকে, তাহলে আমাদের মাথায় রাখতে হবে পাস্ট পারফেক্ট টেন্স আসবে। তাহলে পাস্ট টেন্স, সিন্স, পাস্ট পারফেক্ট, এটা হলো সিন্সের। তাহলে আমরা নির্দিষ্ট ঘটনা সম্বন্ধে একটু জেনে নিই। নির্দিষ্ট ঘটনা সম্বন্ধে কি আসতে পারে? মেনি ইয়ার্স হ্যাভ পাস্ট সিন্স। তাহলে আমরা আগে দেখবো এই সেন্টেন্সটা আসলে কোন টেন্সে আছে। মেনি ইয়ার্স হ্যাভ পাস্ট, মেনি ইয়ার্স হ্যাভ পাস্ট, তাহলে আমরা দেখতে পাচ্ছি এই সেন্টেন্সটা আছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। প্রেজেন্ট পারফেক্ট, তার মানে আমাদের এটা পড়লো 1 নম্বর রুলের মধ্যে, প্রেজেন্ট টেন্সের মধ্যে। তাহলে সিন্সের পরে আমাদের অবশ্যই আনতে হবে পাস্ট ইনডিফিনাইট টেন্স, পাস্ট ইনডিফিনাইট। তাহলে আমরা দেখি এখানে আমাদের যেহেতু প্রেজেন্ট টেন্স আছে, পাস্ট ইনডিফিনাইট টেন্স স্ট্রাকচারটা কি? পাস্ট ইনডিফিনাইট টেন্স স্ট্রাকচার হলো সাবজেক্টে পড়বে ভার্বের দ্বিতীয় রূপ। তাহলে আমি লিখেছি আই পাস্ট দা এসএসসি এক্সাম, তার মানে অনেক বছর হয়ে গেছে, এবং নির্দিষ্ট একটা ঘটনা, নির্দিষ্ট ঘটনা কি? আমি এসএসসি পাস করেছিলাম। তার মানে নির্দিষ্ট ঘটনার জন্য এখানে আমরা সিন্স ব্যবহার করছি, এবং সিন্সের বাম পাশে যেহেতু প্রেজেন্ট টেন্স ছিল, এই জন্য ডান পাশে আমরা আনছি পাস্ট ইনডিফিনাইট টেন্স। এবার আমরা 2 নম্বর এক্সাম্পলটা একটু দেখি। ইট ওয়াজ এ লং টাইম, তার মানে এটা ছিল অনেক আগে, ইট ওয়াজ এ লং টাইম সিন্স উই হ্যাড মেড। তাহলে এখানে আমাদের নির্দিষ্ট ঘটনাটা আগে দেখি কি আছে। আমরা সাক্ষাৎ করেছিলাম, এটা ছিল নির্দিষ্ট ঘটনা, এবং এটা নির্দিষ্ট ঘটনার জন্য সিন্স আছে,
তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে আছে ইট ওয়াজ, তার মানে সাবজেক্টে পরে ভার্বের দ্বিতীয় রূপ, তার মানে এটা হলো পাস্ট টেন্স। তার মানে এটা কোন স্ট্রাকচারে পড়লো? 2 নম্বর স্ট্রাকচারে পড়লো। যদি 2 নম্বর স্ট্রাকচারে পড়ে সিন্সের পরে অবশ্যই আমরা কি আনবো? পাস্ট পারফেক্ট আনবো। আর পাস্ট পারফেক্ট স্ট্রাকচার হলো সাবজেক্টে পরে হ্যাড প্লাস ভার্বের তৃতীয় রূপ। তাহলে আমরা সাবজেক্ট নিয়েছি উই, এরপরে হ্যাড, এরপরে মিট, ভার্বের তৃতীয় রূপ হলো মেট। ওকে, তাহলে তোমাদের এই বিষয়গুলো একটু তুলে নেবা, ঝটপট তুলে নিলে কি হবে, এগুলো পরে তোমাদের বাসায় এবং পরীক্ষার জন্য এগুলো খুবই ইম্পর্টেন্ট। আমি সব থেকে ইম্পর্টেন্ট রুলগুলো এখানে আলোচনা করব, যাতে তোমাদের পরীক্ষায় এবং এসএসসি পরীক্ষার জন্য সব ক্ষেত্রে কাজে লাগে। ওকে, আমরা এবার 3 নম্বর রুলে চলে যাব। 3 নম্বর রুলটা খুবই ইম্পর্টেন্ট, এসএসসি পরীক্ষায়, টেস্ট পরীক্ষায়, যে কোনো পরীক্ষায় খুবই আসে, প্রত্যেকবারই প্রায় দেখা যায় যে এই নিয়মটা চলে আসে। তাহলে আমরা দেখি 3 নম্বর রুলটা কি আছে। 3 নম্বর রুলটা হলো অ্যাজ ইফ বা অ্যাজ দো সম্বন্ধে। অ্যাজ ইফ বা অ্যাজ দো, অ্যাজ ইফ বা অ্যাজ দো এর অর্থটা কি দাঁড়ায়? অ্যাজ ইফ বা অ্যাজ দো এর অর্থটা যে এমন ভাবে যেন, এমন ভাবে যেন। তাহলে আমরা স্ট্রাকচারটা একটু দেখে নিই। স্ট্রাকচারটা এখানে দেয়া আছে, প্রেজেন্ট টেন্সের পরে, প্রেজেন্ট টেন্সের পরে অ্যাজ ইফ বা অ্যাজ দো থাকবে। তার মানে যদি আগের নিয়মটা আমরা ফলো করি বা আগের নিয়মটা অনুসরণ করি, আগেরটাই ছিল সিন্স, মাঝে ছিল সিন্স এবং বাম পাশে ছিল প্রেজেন্ট টেন্স, ডান পাশে ছিল পাস্ট ইনডিফিনাইট টেন্স। এই ক্ষেত্রেও কিন্তু একই নিয়ম, জাস্ট ওইটা এখানে আমাদের অ্যাজ ইফ আকারে আসছে। আমরা শুধু ওইটাই ফলো করব যে অ্যাজ ইফ বা অ্যাজ দো এর বাম পাশে যদি প্রেজেন্ট টেন্স থাকে অবশ্যই পরে পাস্ট ইনডিফিনাইট টেন্স হবে। তাহলে আমাদের অ্যাজ ইফ বা অ্যাজ দো এর বাম পাশে যদি পাস্ট টেন্স থাকে অবশ্যই তাহলে একই নিয়ম ভাবে পাস্ট পারফেক্ট টেন্স হবে। তাহলে আমরা বুঝতে পারছি যে অ্যাজ ইফ, অ্যাজ দো এবং সিন্স এই তিনটা নিয়ম একই রকম। এই তিনটা নিয়ম ফলো করলে যে কোনো একটা স্ট্রাকচার মনে রাখলে আমরা সম্পূর্ণ করতে পারবো। তাহলে আমরা এবার এক্সাম্পলটা দেখে নিই। এক্সাম্পলে কি আছে? হি অ্যাক্টস, সে অভিনয় করে, অ্যাজ ইফ এমন ভাবে যেন, সে অভিনয় করে এমন ভাবে যেন, হি ওয়ার ম্যাড সে ছিল একটা পাগল, সে ছিল পাগল। তাহলে সে এমন ভাবে অভিনয় করে যেন সে পাগল ছিল। তাহলে সেন্টেন্সটা একটু দেখি আমরা টেন্সের সাথে মিলিয়ে। তাহলে আমাদের প্রথমে আছে হি অ্যাক্টস। তাহলে যখন আমরা দেখছি সাবজেক্টে পরে ভার্বের সাথে এস বা ইয়েস আছে, আমরা নিশ্চিত ভাবে বুঝতে পারছি এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স বা প্রেজেন্ট টেন্স। তাহলে এরপরে আছে অ্যাজ ইফ বা অ্যাজ দো, এই যে আমি রেড কালার করে দিয়েছি এটা হলো রুল। তার মানে অ্যাজ ইফ আছে, তাহলে আমাদের পরবর্তী টেন্সটা অবশ্যই পাস্ট ইনডিফিনাইট টেন্স হবে। তাহলে পাশে হি ওয়ার ম্যাড সে ছিল পাগল। এখানে আমরা সাধারণত জানি হি এর পরে ওয়াজ বসে, কিন্তু এই ক্ষেত্রে একটু ব্যতিক্রম, এখানে আসবে ওয়ার। কারণ আমাদের এখানে তার আচরণ বা তার অভিনয় দেখে আমরা মনে করছি সে পাগল, এটা জাস্ট আমাদের কল্পনা। আর কল্পনার ক্ষেত্রে সবসময় কাল্পনিক হিসেবে এই বি ভার্বটা আমরা ওয়ারটা ব্যবহার করি, যাতে এটা বোঝা যায় এখানে কল্পনা আছে আমাদের, নইলে এখানে ওয়াজ হতো। আর এই ক্ষেত্রে তাহলে আমরা মনে রাখবো যে অ্যাজিব বা এখানে অ্যাজিবের পরে যদি বি ভার্ব আসে পাস্ট টেন্সের ক্ষেত্রে অবশ্যই ওয়ার ব্যবহার করব। আর যদি আমরা নিশ্চিত হয়ে যেতাম তাহলে এটা নিশ্চিতভাবেই ওয়াজ হতো। এবার 2 নম্বর এক্সাম্পলটা একটু দেখি। হি অ্যাক্টেড অ্যাজ ইফ, সে এমন ভাবে অভিনয় করেছিল যেন, এটা অভিনয় করে যেন, আর এটা অভিনয় করেছিল যেন। হি হ্যাড বিন ম্যাড, সে একটি পাগল ছিল বা সে পাগল ছিল। তাহলে আমরা দেখি এখানে কি পরিবর্তন হলো। এখানে অ্যাক্টস এর জায়গায় আসছে অ্যাক্টেড, তার মানে প্রেজেন্টের জায়গায় আসছে পাস্ট টেন্স। তাহলে অ্যাজ ইফ বা অ্যাজ দো এর পরে কি আসবে? পাস্ট পারফেক্ট। যদি পাস্ট পারফেক্ট আসে আমাদের নিয়মটা কি? পারফেক্টের সাবজেক্ট হ্যাড, এরপরে ভার্বের তৃতীয় রূপ, এখানে বি ভার্বের তৃতীয় রূপ বসছে, এরপরে অতিরিক্ত অংশ ম্যাড আসছে। তাহলে আমরা বুঝতে পারছি যে দুইটা সেন্টেন্সের সাথে এইভাবে মিলিয়ে আমাদের করতে হবে। পরীক্ষায় এই অংশটুকু দেয়া থাকবে, বাকি অংশটুকু আমাদের করা লাগবে, যেটা আন্ডারলাইন করা আছে। তাহলে একটু ধারাবাহিকভাবে মাথায় রাখতে হবে, কারণ এগুলো খুবই পরীক্ষা আসবে। এবং কমপ্লিটিং সেন্টেন্সে যদি পাসের মধ্যে আমাদের পাস পেতে হয় এই নিয়মগুলো ভালোভাবে ফলো করতে হবে। তাহলে এটা গেল আমাদের 3 নম্বর রুল। এবার আমরা দেখবো 4 নম্বর রুলটা। ওকে, 4 নম্বর রুলটা খুবই কমন একটা রুল, এটা আমরা খুবই ব্যবহার করি। এখানে আমাদের আছে সো দ্যাট বা ইন অর্ডার দ্যাট, যার অর্থ হলো যাতে, যার ফলে, তাই তো, যাতে বা যার ফলে, এখানে একটু মিশে গেছে। আমরা স্ট্রাকচারটা একটু দেখে নিই। এখানে দুইটা স্ট্রাকচার ফলো করা হবে দুইটা টেন্সের জন্য। তাহলে প্রথমে যদি সাবজেক্টের ভার্ব ওয়ান থাকে, মানে প্রেজেন্ট টেন্স থাকে, সাবজেক্টের পরে যদি প্রেজেন্ট থাকে তাহলে সো দ্যাট এর পরে সাবজেক্ট আসবে এবং প্রেজেন্টের জন্য আসবে ক্যান বা মে, এরপরে ভার্বের প্রথম রূপ। তাহলে আবার বলি, প্রেজেন্ট টেন্স থাকলে সো দ্যাট এর পরে আসবে ক্যান বা মে, এরপর ভার্বের বেস ফর্ম। এবার যদি সো দ্যাট এর বাম পাশে পাস্ট টেন্স থাকে
যদি পাস্ট টেন্স থাকে তাহলে সো দ্যাট এর পরে অবশ্যই আমাদের আসবে কুড বা মাইট, আর কুড বা মাইটের পরেও ভার্বের বেস ফর্ম বসবে। তাহলে ভার্ব ওয়ান বলতে এখানে ভার্বের বেস ফর্মকে নির্দেশ করা হচ্ছে। আমরা একটু এক্সাম্পল গুলো দেখি। এখানে এক্সাম্পল আছে উই ইট সো দ্যাট উই মে লিভ, তাহলে আমরা খাই যাতে আমরা বেঁচে থাকতে পারি। তাহলে এখানে দেখি একটু উই ইট, এখানে ভার্ব ওয়ান আছে, তার মানে এটা প্রেজেন্ট টেন্স আছে, এবং সো দ্যাট এর পরবর্তীতে আমরা কি করছি, সাবজেক্ট আনছি প্রথমে, এরপরে প্রেজেন্ট অনুযায়ী ক্যান বা মে আনছি, এরপরে ভার্বের বেস ফর্ম লিভ। তার মানে আমরা খাই যাতে বা যাহাতে আমরা বেঁচে থাকি। তাহলে এটা হলো আমাদের সো দ্যাট এর প্রথম স্ট্রাকচার অনুযায়ী। এবার দ্বিতীয় স্ট্রাকচার অনুযায়ী দ্বিতীয় এক্সাম্পলটা দেখি। উই অ্যাট সো দ্যাট, আমরা খেয়েছিলাম যাতে উই মাইট লিভ, আমরা বেঁচে থাকতে পারতাম। তাহলে আমরা খেয়েছিলাম যাতে আমরা বেঁচে থাকতে পারতাম। তাহলে এখানে দেখি সো দ্যাট এর বাম পাশে এখানে ইট এর পাস্ট ফর্ম মানে ভার্বের দ্বিতীয় রূপ আছে, এই জন্য সো দ্যাট এর পরে আমাদের সাবজেক্টের পরে আসছে কুড বা মাইট। তাহলে কুড বা মাইট, এখানে আমরা মাইট ব্যবহার করছি, এরপরে ভার্বের বেস ফর্ম লিভ আসছে। তাহলে আমরা একটু দেখে নিই আরেকবার সবাই, যে সো দ্যাট এর ক্ষেত্রে আমাদের প্রথমে প্রেজেন্ট থাকলে পরে আসবে ক্যান বা কুড, ক্যান বা মে, আর যদি পাস্ট থাকে পরবর্তী আসবে কুড বা মাইট। তাহলে এটা একটু ফলো করবো, এবং ক্যান কুড মে মাইট এগুলোর পরে সবসময় ভার্বের বেস ফর্ম বসে, এটাও একটু মাথায় রাখবো। ওকে, তাহলে আমাদের এটা হলো 4 নম্বর রুল। আমরা বাকি রুলটা এবার ফলো করব, 5 নম্বর রুলটা। ওকে, আগেরটার সাথে এটা অনেকটা মিল আছে, কারণ আগেরটা সো দ্যাট আর এটা সো ডট ডট দ্যাট, মাঝে কিছু ডট ডট দেওয়া আছে, তো নিয়মটাও একটু ডট ডটের সাথে পরিবর্তন হয়ে যাবে। তো আমাদের দেখা আছে প্রথমে অর্থ ছিল সো দ্যাট, যেটা অর্থ হলো যাতে বা যাহাতে ছিল, এখানে সো ডট ডট দ্যাট অর্থ হলো এতই যে। তাহলে সো অর্থ এখানে এতই এবং দ্যাট অর্থ এখানে যে। তাহলে আমরা একটু স্ট্রাকচার গুলো মিলিয়ে নিই। স্ট্রাকচার প্রথমটা আছে সাবজেক্টের পরে ভার্ব থাকবে, এরপরে সো আসবে, এরপরে আমাদের ডট ডটের যে স্থানটা ছিল এই ডট ডটের স্থানে বসবে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব। আমাদের মাথায় রাখতে হবে এখানে ডট ডট স্থানে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব যে কোনটা বসতে পারে, এরপরে দ্যাট আসবে। কিন্তু এরপরে মেইন ইম্পর্টেন্ট বিষয়টা আমাদের দেখতে হবে এখানে ভার্বটা কোন টেন্সে আছে। যদি ভার্ব প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে আসবে ক্যান, আর যদি ভার্ব পাস্ট টেন্সে থাকে তাহলে আসবে কুড। তাহলে আবার বলি, সাবজেক্টের পরে ভার্ব, এখানে আমাদের যে প্রথম ভার্বটা আসবে সো এর পূর্বে যে ভার্ব, এই ভার্বটা যদি প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে আমাদের পরে আসবে ক্যান, আর যদি এই ভার্বটা পাস্ট টেন্সে থাকে তাহলে পরে আসবে কুড। কিন্তু ক্যান কুড এর পরে সবসময় ভার্বের এখানে নট আনতে হবে, তার মানে আমাদের নেগেটিভ ফর্ম করতে হবে। ক্যান কুড এর পরে আমাদেরকে নট আনে নেগেটিভ করতে হয়, কারণ এখানে অর্থটা ভারসাম্য রক্ষার জন্য অবশ্যই নট ব্যবহার করতে হবে। এবং এরপরে ভার্বের বেস ফর্ম বসবে, এবং এরপরে ভার্বের বেস ফর্ম। তাহলে আমরা একটু মিলাই নিই, দেখি সেন্টেন্সটা কি আছে। হি সো উইক দ্যাট, সে হয় এতই দুর্বল যে, সে হয় এতই দুর্বল যে হি ক্যান নট ওয়াক, সে হাঁটতেই পারে না, সে হাঁটতেই পারে না। তার মানে সে হয় এতই দুর্বল যে সে হাঁটতে পারে না। এটা গেল। এরপরে আমাদের এখানে আমরা মিলিয়ে নিই এক্সাম্পলটা স্ট্রাকচারের সাথে। এখানে আমাদের ভার্বটা ছিল ইজ, ভার্বটা ছিল ইজ, তাহলে এটা হলো আমাদের প্রেজেন্ট ফর্ম, এবং প্রেজেন্ট ফর্মের জন্য আমরা সাবজেক্টের পরে এখানে ক্যান বা কুডের মধ্যে ক্যান নিয়েছি এবং নট নিয়েছি, তার মানে এটা হয়েছে ক্যান নট। এরপরে ভার্বের বেস ফর্ম হিসেবে আসছে ওয়াক, তার মানে সে হয় এতই দুর্বল যে সে হাঁটতেই পারে না। এবার দ্বিতীয় এক্সাম্পলটা আমরা একটু দ্বিতীয় স্ট্রাকচার বা দ্বিতীয় এক্সাম্পলটা একটু মিলিয়ে নিই স্ট্রাকচারের সাথে। হি ওয়াজ সো ক্যালাস দ্যাট, সে ছিল এতই উদাসীন যে, সে ছিল এতই উদাসীন যে হি কুড নট সি দ্য রিয়েল পিকচার, সে আসলে বাস্তবতা দেখতে পারেনি, সে বাস্তব বিষয়টা দেখতে পারেনি, সে এতটাই উদাসীন ছিল যে বাস্তবতা এড়িয়ে গেছে, কোনোভাবে বাস্তবতা দেখতে পারেনি। তাহলে আমরা একটু দেখি এক্সাম্পলটার সাথে। এখানে আমাদের সাবজেক্টের পরে কি ছিল, ওয়াজ ছিল, ওয়াজ ছিল, এবং এখানে যেহেতু সো ডট ডট দ্যাট এর নিয়ম, যেহেতু আমি রেড কালার করে দিয়েছি বোঝাই যাচ্ছে সো দ্যাট, এবং এর মাঝে বসছে অ্যাডজেক্টিভ। তো সে ছিল এখানে, সে ছিল অনেক উদাসীন বা এতই উদাসীন যে, তাহলে সো ডট ডট দ্যাট এর ক্ষেত্রে পাস্ট টেন্স থাকলে আমরা কি জানি, প্রথমে আসবে কুড, এরপরে আসবে নট, তার মানে কুড নট নেগেটিভ ফর্ম বসলো, এরপরে ভার্বের বেস ফর্ম, ভার্বের বেস ফর্ম হিসেবে আসছে সি, এরপরে বাকি অংশ অর্থ অনুযায়ী আমাদের বসাতে দ্য রিয়াল পিকচার। তাহলে এটা ছিল আমাদের 5 নম্বর রুল। তাহলে এই 1 থেকে 5 পর্যন্ত আমরা একটু আলোচনা করলাম।
এই 5 পর্যন্ত আমরা কি বুঝছি এটা সম্বন্ধে একটু রিভিশন দিয়ে নিব, তারপরে আমরা বাকি অংশগুলো শেষ করব। ওকে, দ্রুত আমরা একটু বলি। প্রথমে আমাদের অ্যাজ সিন্স বিকজ নিয়ে আলোচনা করছিলাম এটা সম্বন্ধে। তার মানে অ্যাজ সিন্স এখানে কারণ বা যেহেতু অর্থ প্রকাশ নির্দেশ করে, এবং এই অনুযায়ী আমাদের অর্থটা প্রথমে থাকবে একটা রিজন ক্লজ, মানে কারণ থাকবে, এরপরে ফলাফল থাকবে। এরপর 2 নম্বর ছিল সিন্স, নির্দিষ্ট ঘটনা থেকে বা হতে। তাহলে সিন্সের বাম পাশে যদি প্রেজেন্ট ইনডিফিনাইট থাকে পরে হবে পাস্ট ইনডিফিনাইট, আর যদি পাস্ট ইনডিফিনাইট বাম পাশে থাকে পরে হবে পাস্ট পারফেক্ট। সিন্স এবং অ্যাজ ইফ এর নিয়মটা একই, আমরা জানি অ্যাজ ইফ বা অ্যাজ ডো এর ক্ষেত্রেও একই, যে যদি বাম পাশে অ্যাজ ইফ বা অ্যাজ ডো এর বাম পাশে পাস্ট ইনডিফিনিট থাকে পরে হবে পাস্ট পারফেক্ট, আর যদি বাম পাশে প্রেজেন্ট ইনডিফিনিট থাকে পরে হবে পাস্ট ইনডিফিনাইট। 4 নম্বর রুলটা আমরা আলোচনা করছিলাম, সো দ্যাট বা ইন অর্ডার দ্যাট, যা অর্থ যাতে বা যার ফলে। এখানে আমাদের যেটা ছিল যে যখনই কোনো প্রেজেন্ট থাকবে সেক্ষেত্রে আমাদের ক্যান বা কুড, সরি ক্যান বা মে আসবে, আর যদি পাস্ট থাকে কুড বা মাইট আসবে। এটা একটু মাথায় রাখলে হবে। এবং ক্যান, কুড, মে, মাইট এরপরে সবসময় ভার্বের বেস ফর্ম আসে। এরপরে 5 নম্বর নিয়মটা আমাদের ছিল সো ডট ডট দ্যাট। সো ডট ডট দ্যাট এর ক্ষেত্রে অবশ্যই মাথায় রাখতে হবে আমাদের নেগেটিভ ফর্ম আসবে, সেই ক্ষেত্রে হলো ক্যান নট বা কুড নট ব্যবহার করতে হবে। প্রেজেন্ট হলে ক্যান নট, পাস্ট হলে কুড নট, এবং ভার্বের বেস ফর্ম থাকবেই। ওকে, এবার আমাদের 6 নম্বর রুল, যে রুলটা বেশি ইম্পর্টেন্ট। তাহলে আমরা একটু দেখবো 6 নম্বর রুলটা কি আছে। প্রথমে আছে আমাদের 6 নম্বর রুল, এটা হলো দো বা অলদো, তার মানে যদিও, এর অর্থ হলো যদিও। দো বা অলদো এর ক্ষেত্রে আমাদের কি আসে, দো বা অলদো এর ক্ষেত্রে বিপরীত অর্থবোধক 2টি ক্লজ আসে। তার মানে বিপরীত অর্থবোধক 2টা ক্লজ বলতে আসলে কি বোঝায়, যেমন যদিও সে হয় গরিব, সে হয় সৎ। তার মানে আমরা সমাজে আসলে কি দেখি, আমাদের সমাজে দেখি যারা গরিব তাদেরকে সাধারণত অনেক দেখা যাচ্ছে খারাপ কাজে লিপ্ত হতে পারে, বা চুরি বা অন্যান্য কাজকর্ম লিপ্ত হতে পারে তার সংসার চালানোর জন্য বা অন্যান্য কাজের জন্য, কিন্তু সে গরিব হওয়ার পরেও সে হচ্ছে সৎ। তার মানে এটা অবশ্যই তার বিপরীত অর্থবোধক নির্দেশ করে। এবং এই টাইপের সেন্টেন্স গুলোতে আমরা সাধারণত দো বা অলদো ব্যবহার করব। তাহলে আমরা এক্সাম্পল গুলো এবং স্ট্রাকচারটা একটু মিলিয়ে নিই। এখানে দো বা অলদো এর ক্ষেত্রে বিপরীত অর্থবোধক 2টি ক্লজ বসবে। তাহলে আমাদের প্রথমে আছে দো হি ইজ পোর, যদিও সে হয় গরিব, হি ইজ অনেস্ট, সে হয় সৎ। তাহলে গরিব হওয়ার পরেও যে সৎ, এটা হলো বিপরীত অর্থবোধক, কারণ গরিব হলে সাধারণত মানুষ সৎ থাকা কষ্ট হয়ে যায়, এটা টাফ হয়ে যায়, কিন্তু সে গরিব হওয়ার পরেও সৎ। তার মানে এই সব ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব, দো। এরপরে দো কিছু কিছু ক্ষেত্রে সেন্টেন্সের মাঝেও আসতে পারে, সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করব দেখি। যেমন হি মেক্স গুড রেজাল্ট, সে ভালো রেজাল্ট করে, যদিও সে হয় অলস, যদিও সে হয় অলস। আমরা জানি ভালো রেজাল্ট করার জন্য অনেক পরিশ্রমী হওয়া দরকার হয়, এবং সে ভালো পরিশ্রম করার পরেই ভালো রেজাল্ট আমরা প্রত্যাশা করতে পারি, কিন্তু আমরা দেখছি সে ভালো রেজাল্ট করে যদিও সে অলস, সে অলস হওয়া সত্ত্বেও ভালো রেজাল্ট করছে। তার মানে আমাদের অর্থটার সাথে মিল করতে হলে আমাদের এই পাশে অ্যাক্টিভ হওয়া দরকার, হি ইজ অ্যাক্টিভ, বাট আমাদের যেহেতু নিয়মে দো আছে, তাহলে আমাদের মাথায় রাখতে হবে এরপরে আমাদের সবসময় বিপরীত অর্থবোধক অর্থটা, সেন্টেন্সটা বা ক্লজটা আনতে হবে। তাহলে এখানে আমরা কি ব্যবহার করছি, হি ইজ লেজি, তার মানে সে হয় অলস। এবার আমরা দেখব রুল নম্বর 7। রুল নম্বর 7টা হলো লেস্ট সম্বন্ধে। তো লেস্ট সম্বন্ধে আমরা কি জানি, লেস্ট অর্থ নেগেটিভ অর্থ প্রকাশ করে। লেস্ট নেগেটিভ অর্থ প্রকাশ করার জন্য অর্থটা এমন হয় যে পাশে ভয় হয়, তার মানে লেস্ট যেখানে থাকবে সেন্টেন্সটা এমন হবে যে যেন ভয় হয়, মাথায় এমন আসবে। এবং যাতে ডট ডট না, তাহলে আমরা সেন্টেন্সের অর্থটা করার জন্য দেখছি একটু ঝামেলা আছে, আমরা অর্থ করবো এরপরে। তাহলে আমরা প্রথমে স্ট্রাকচারটা একটু দেখে নিই। স্ট্রাকচারে আছে সাবজেক্টের পরে ভার্ব, তাহলে সাবজেক্ট ও ভার্বের পরে লেস্ট থাকবে। লেস্টের পরে আমরা সাবজেক্টের পরে অবশ্যই লেস্ট থাকলেই শুড বা মাইট আনবো, শুড অথবা মাইট। আর শুড বা মাইটের পরে অবশ্যই ভার্বের বেস ফর্ম বসবে। তাহলে একটা জিনিস মাথায় রাখতে হবে যে লেস্টের পর, মানে এই যে লেস্টের পরে সাবজেক্ট আসছে, শুড আসছে, মাইট আসছে, ভার্বের বেস ফর্ম আসছে, এখানে কোথাও নেগেটিভ করা যাবে না। তার মানে লেস্টের পরবর্তী যে অংশটা আছে এর মধ্যে কোথাও নেগেটিভ করা যাবে না। তাহলে আমরা একটু সেন্টেন্সটা মিলিয়ে নিই। ওয়ার্ক হার্ড লেস্ট, তার মানে কঠোর পরিশ্রম করো, যাতে ইউ শুড ফেল, যাতে তোমার ব্যর্থতা না হয় বা ব্যর্থ না আসে। তার মানে কঠোর পরিশ্রম করো
পাশে ভয় হয় এমন যে তুমি ফেল করতে পারো, তার মানে ভেতরে একটা ভয় কাজ করে যে তুমি ব্যর্থ হতে পারো, এই জন্য তোমাকে বলা হচ্ছে ওয়ার্ক হার্ড, কঠোর পরিশ্রম করো, তাহলে ফেল হওয়ার সম্ভাবনা থাকবে না। তার মানে এই টাইপের সেন্টেন্স গুলো আমরা লেস ব্যবহার করি, এবং লেস নিয়ে আরো অনেক সেন্টেন্স ঘুরে ফিরে আসে। যেমন এখানে থাকতে পারে ওয়ার্ক ফাস্ট লেস, তাহলে ওয়ার্ক ফাস্ট মানে দ্রুত হাঁটো, না হলে ইউ শুড মিস দ্য ট্রেন বা মিস দ্য বাস। এই টাইপের সেন্টেন্স খুবই কমন, অনেকের মুখস্থ হয়ে যায় করতে করতে। তো এই সেন্টেন্স গুলো আমরা একটু ফলো করবো যাতে আমাদের লেস্টের রুল গুলো আমরা একটু চর্চা করে নিতে পারি। এবার আমরা দেখবো 8 নম্বর রুল। ওকে, তাহলে আমাদের 7 নম্বরে পড়ে যে 8 নম্বর রুলটা সেটা হলো টিল বা আনটিল। তো টিল বা আনটিল সম্বন্ধে আমাদের কি অর্থ আসে এখানে দেখি একটু। যতক্ষণ পর্যন্ত না, তার মানে আমাদের এটা বুঝতে পারছি এখানে না আছে, তার মানে এটা কি হয়ে যাবে, এটা নেগেটিভ হয়ে যাবে। তাহলে আমাদের সাবজেক্ট ভার্বের পরে এখানে দেখতে পাচ্ছি টিল বা আনটিল, এরপরে সাবজেক্টের পরে ভার্ব আসবে। তার মানে এখানে নট বা নেগেটিভ করার প্রয়োজন নাই, এটা অটোমেটিক্যালি সেন্টেন্সটা নেগেটিভ হয়ে যায়। তার মানে দ্বিতীয় যে লাইনটা লেখা আছে আনটিলের পরে নেগেটিভ হবে না, তাহলে একটু দেখি এখানে যে আনটিলের পরে নেগেটিভ হবে না, এটা হলো সবসময় মাথায় রাখতে হবে। তাহলে আমরা সেন্টেন্সটা কি লিখছি প্রথমে, উই ওয়েটেড ফর হিম, আমরা তার জন্য অপেক্ষা করেছিলাম আনটিল হি রিটার্ন, যতক্ষণ না সে ফিরে আসে। তার মানে আমরা যতক্ষণ না অর্থটা কোথায় পাচ্ছি, আনটিলের মধ্যেই। তাহলে আমরা অবশ্যই দেখব যে আমরা অপেক্ষা করেছিলাম, এটা যে টেন্সটা আছে ভার্বের দ্বিতীয় রূপ, আমরা পরেরটা কিন্তু টেন্সটা মেইনটেইন করছি, তার মানে এটা পাস্ট টেন্স হওয়ার কারণে আমরা পরেরটা পাস্ট করছি। এবং এখানে কি আছে, আনটিল আছে, তার মানে আনটিল থাকলে আমাদের অর্থটা হলো আমরা অপেক্ষা করেছিলাম তার জন্য যতক্ষণ না সে ফিরে এসেছিল। তার মানে যতক্ষণ না সে ফিরে এসেছিল আমরা তার জন্য অপেক্ষা করেছিলাম। ওকে, আনটিলের জায়গায় টিলও থাকতে পারে। তাহলে আমরা একটু সেন্টেন্স দেখি, শি কিপস রিডিং, সে পড়তেই থাকে, তার মানে সে পড়াশোনা চালিয়ে যায়, টিল শি গেটস টায়ার্ড, তার মানে সে যতক্ষণ অলস না হয়ে যায়, তার মানে সে টায়ার্ড হওয়া পর্যন্ত সে পড়তেই থাকে, এটাই বোঝানো হচ্ছে। তো টিলের পরে আমরা নেগেটিভ অথবা অ্যাফার্মেটিভ দুইটাই করতে পারি, কিন্তু আনটিলের পরে কখনোই নেগেটিভ হবে না, এটা মাথায় রাখতে হবে। কিন্তু টিলের পরে ইচ্ছা করলে আমরা দুইটা ফর্মই করতে পারি। তাহলে এটা হলো আমাদের টিল বা আনটিল সম্বন্ধে গেল। আমাদের টিল বা আনটিল থেকেও পরীক্ষায় খুবই এসে থাকে। এরপর আমরা দেখব রুল নম্বর 9, ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম এর রুলটা। ওকে, ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম। ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম সম্বন্ধে আমাদের পরীক্ষায় অনেক আসে। এখানে প্রথমে আছে ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম, অর্থটা এমন দাঁড়ায় যে এখনই সময়, এখনই উপযুক্ত সময় বা এখনই সঠিক সময়, এই টাইপের অর্থ নির্দেশ করে। তো ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইমের পরে আমরা দেখবো যে এখানে কি কি ভার্ব হিসেবে আসতে পারে এবং কোন টেন্স ব্যবহার করতে পারি। তাহলে আমরা প্রথমত দেখি যে স্ট্রাকচার অনুযায়ী ইট ইজ হাই টাইমের পরে সবসময় সাবজেক্ট বা ভার্বের পাস্ট ফর্ম বসবে। তাহলে সাবজেক্টের পরে ভার্বের পাস্ট ফর্ম কোন টেন্সে বসে, সাবজেক্টের পরে ভার্বের পাস্ট ফর্ম বসে অবশ্যই পাস্ট ইনডিফিনিট টেন্সে। তাহলে আমরা দেখবো যে ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম থাকলে আমরা ভার্বের পাস্ট ফর্ম ব্যবহার করব, ভার্বের দ্বিতীয় রূপ ব্যবহার করব। আচ্ছা, এবার দেখি আমাদের এক্সাম্পলটা মিলিয়ে নিই। ইট ইজ হাই টাইম, তার মানে এটাই সঠিক সময় বা এটাই সময় বা এটাই উপযুক্ত সময়। তার মানে আমাদের এই নিয়মটার জন্য এই পুরো প্যাটার্নটা পুরো ক্লজটা দিয়ে দিবে। তাহলে আমাদের এই অংশ দেখে আসছে, এরপরে একটা কমা থাকে, কমার পরে উই ওয়েন্ট টু কলেজ, তাহলে আমাদের কলেজে যাওয়ার এটাই উপযুক্ত সময়। কিন্তু আমাদের উপযুক্ত সময় কিন্তু আমরা এখানে দেখছি সাবজেক্ট পরে অবশ্যই আমরা কি করছি, ভার্বের পাস্ট ফর্ম, তার মানে এটা হলো পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে আমরা দেখবো যে সাবজেক্টের পরে যখন ভার্বের পাস্ট ফর্ম আসবে তাহলে আমাদের ইট ইজ হাই টাইমের পরে এটা মেনটেন করতে হবে যে সাবজেক্টের পরে কোনোভাবেই যেন প্রেজেন্ট ফর্ম না আসে, কোনো অন্যান্য ভার্ব ব্যবহার করতে না পারি, ঠিক আছে। অবশ্যই এটা পাস্ট ইনডিফিনিট টেন্সেই করব। তাহলে এটা হলো ইট ইজ হাই টাইমের নিয়মের মধ্যে। এরপরে ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইমের পরে আমাদের লাস্ট যে রুলটা আছে সেটা হলো নো সোনার হ্যাড, নো সোনার হ্যাড ডট ডট দেন। তাহলে এই ক্ষেত্রে আমাদের একটু সেন্সিটিভ হতে হবে, কারণ আমরা দেখি নো সোনার হ্যাড এর পরে অনেকেই দেন লিখতেছে, দেন লিখে ফেলে, আবার এর জায়গায় ই দিয়ে রাখে, ঠিক আছে। তো এই বিষয়গুলো একটু আমরা মাথায় রাখবো, কারণ এখানে নো সোনার হ্যাড থাকলে আমাদের প্রথমে দেন আনতে হবে। তাহলে দেনের জন্য আমরা কি কি করতে পারি একটু দেখি, স্ট্রাকচারটা একটু মেনটেন করতে হবে, কারণ আমাদের নো সোনার হ্যাড একটু জটিল টাইপের সেন্টেন্স ব্যবহার করা হয় এবং দুইটা টেন্স এখানে মেনটেন করতে হয়। আমরা একটু দেখি স্ট্রাকচারটা।
তাহলে প্রথম স্ট্রাকচারে আছে নো সোনার হ্যাড সাবজেক্ট, তার মানে নো সোনার হ্যাড আসবে প্রথমে, এরপরে আসবে সাবজেক্ট, এবার ভার্বের তৃতীয় রূপ। তার মানে আমরা বুঝতে পারছি সাবজেক্ট আছে এখানে, হ্যাড আছে এখানে, ভার্বের তৃতীয় রূপ আছে। তাহলে যদি এইটুকু আমরা ফলো করি, জাস্ট এইটুকু, তাহলে আমরা বুঝতে পারি এটা হলো পাস্ট পারফেক্ট টেন্স, সাবজেক্ট হ্যাড ভার্বের তৃতীয় রূপ। তার মানে পাস্ট পারফেক্ট টেন্সের নেগেটিভ ফর্ম এটা। এবং এরপরে আমাদের আসবে দেন, তার মানে এরপরে আমাদের আনতে হবে দেন, এবং এরপরেই চলে আসবে পাস্ট ইনডিফিনিট টেন্স। তার মানে প্রথমে আসবে পাস্ট পারফেক্ট টেন্স, এটা হলো পাস্ট পারফেক্ট টেন্স, এরপরে আসবে পাস্ট ইনডিফিনিট টেন্স, তাহলে মাঝে বসবে দেন, THAN। আমরা একটু দেখি এখানে আরেকটা কথা উল্লেখ করা আছে যে প্রথম ভার্বের অর্থের পুনরাবৃত্তি হয়। তাহলে আমাদের যখন আমরা এই সেন্টেন্সটাকে বাংলা করব, বাংলা ভার্সনে যখন বলতে যাব, অবশ্যই প্রথম ভার্বের পুনরাবৃত্তি, রিপিটেশন হবে। তাহলে এখানে কেমন হয় যে নো সোনার হ্যাড উই সিন দ্য টিচার, তাহলে আমরা টিচারকে বা শিক্ষককে দেখতে না দেখতেই, তাহলে এটা রিপিটেশন হলো এবং নেগেটিভ ফর্মে ব্যবহার করলাম। তাহলে নো সোনার হ্যাড ছিল, হ্যাড আছে, উই হলো সাবজেক্ট, হ্যাড ভার্ব, অক্সিলারি ভার্ব হিসেবে আসছে পাস্ট পারফেক্টের, এবং এরপরে ভার্বের তৃতীয় রূপ বসছে সিন, এটা পাস্ট পারফেক্ট টেন্স। এরপরে আমাদের দেন, এবং দেনের পরে অবশ্যই আমাদের আনতে হবে পাস্ট ইনডিফিনাইট। তাহলে আমরা কি আনছি উই স্টুড আপ, তার মানে স্ট্যান্ড এর পাস্ট ফর্ম হলো স্টুড, তাহলে আমরা ব্যবহার করছি এই জন্য উই স্টুড আপ স্ট্যান্ডের পাস্ট ফর্ম হিসেবে। তাহলে আমরা দেখবো যে নো সোনার হ্যাডের মতোই আরো কিছু স্ট্রাকচার আসে, এগুলো আমাদের একটু মাথায় রাখতে হবে। যেমন নো সোনার হ্যাডের জায়গায় থাকতে পারে স্কার্সলি হ্যাড, সেই ক্ষেত্রে আমাদের দেনের জায়গায় আসবে হোয়েন। আবার নো সোনার হ্যাডের জায়গায় আসতে পারে হার্ডলি হ্যাড, এবং সেই ক্ষেত্রে আমাদের আসবে দেনের জায়গায় হোয়েনও আসতে পারে, অথবা বিফোর ব্যবহার করতে পারি। তাহলে আমাদের মোটামুটি এসএসসি পরীক্ষা বা টেস্ট পরীক্ষার জন্য সব থেকে গুরুত্বপূর্ণ রুলগুলো কম্পিটিশন আমরা আলোচনা শেষ করলাম। এরপরেও যদি কোনো সমস্যা থাকে, কিছু রুল আমি আরো পরে